স্টুডেন্ট ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 7-এর সপ্তম অধ্যায় জলদূষণ। এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের আজকে ডিসকাস করে দেব। দেখো এখানে ছকের মধ্যে রয়েছে কি, পৃথিবীর বিখ্যাত নদীগুলি যেমন হোয়াংহো, টেমস, মিসিসিপি সবই অতিমাত্রায় দূষিত হচ্ছে। এখানে তোমাদের কোশ্চেন হতে পারে পৃথিবীর বিখ্যাত নদীগুলোর নাম কি, যেগুলো অতিরিক্ত মাত্রায় জলদূষণ হয়। হোয়াংহো, টেমস, মিসিসিপি এগুলো হচ্ছে কি অতিরিক্ত মাত্রায় জলদূষণ হয়। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ছক রয়েছে। এই ছকটা পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগ সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ স্বাদু জলের, 2 ভাগই হিমবাহের বরফ গলা হিসেবে রয়েছে। বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল। এখানে তোমাদের কোশ্চেন কি হবে, যে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত শতাংশ সমুদ্রের নোনা জল থাকে? কত? 97 ভাগ। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হতে পারে, এই যে 3 ভাগ রয়েছে না, তো 3 ভাগ স্বাদু জলের, 2 ভাগ হচ্ছে হিমবাহের বরফ গলা, 1 ভাগ হলো স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল। ঠিক আছে, এখানে দেখো তার স্বাদু জল সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নিও পেন দিয়ে, ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমাদের কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি খুব শর্টের মধ্যে। উৎস এবং কিভাবে জল দূষিত হয়। ঠিক আছে, যেমন ধরো যে জল কিভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে, তো জল কিভাবে দূষিত হচ্ছে? শিল্প কারখানা থেকে জল দূষিত হচ্ছে, গৃহস্থলী থেকে জল দূষিত হচ্ছে, কৃষিক্ষেত্র থেকে জল দূষণ ঘটছে, তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ ঘটছে, তারপরে হচ্ছে খনিজ তেল থেকে জলদূষণ হচ্ছে, তারপরে তাপীয় দূষণ, বায়ু দূষণের কারণে জলদূষণ ঘটে, আবার আর্সেনিক দূষণের ফলে জলদূষণ ঘটে। ঠিক আছে, এবার তোমাদের জানতে হবে এই যে শিল্প কলকারখানা রয়েছে না, সেখান থেকে কি হচ্ছে? জল দূষণ হচ্ছে। এখানে তোমাদের জানতে হবে কি বলতো, যে কিভাবে জলটা দূষিত হচ্ছে। শিল্প কারখানা থেকে তো জল দূষণ হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে দেখো, পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ ও ছোট মাঝারি ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে গিয়ে জলকে দূষিত করছে। ঠিক আছে, উৎস কোথায়? শিল্প কারখানা। ঠিক আছে, এখানে প্রশ্ন হচ্ছে যে শিল্প কারখানা থেকে তো জল দূষণ ঘটছে, কিন্তু সেটা কিভাবে দূষিত হচ্ছে? পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্প, বিভিন্ন যানবাহন নির্মাণ, ছোট ও মাঝারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে কি থাকে? দূষিত রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে, সেই রাসায়নিক পদার্থের নাম কি? অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড। আর বিভিন্ন ধরনের ধাতু থাকে যেমন জিঙ্ক, পারদ, সীসা। ঠিক আছে, এগুলো যখন সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে কি করে? জলের দূষণ ঘটায়। এবার হচ্ছে গৃহস্থলী থেকে জল দূষণ। কি বলছে? গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা ও বজ্র পদার্থ থেকে গৃহস্থলী দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, তারপর হচ্ছে শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে,
নদীতে জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তোলে। এছাড়া বিভিন্ন খাটাল, পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে বজ্র জলকে দূষিত করে। ঠিক আছে, এখানে তোমাদের বলছে গৃহস্থলী থেকে জলদূষণ। গৃহ মানে কি? বাড়ি। তো তোমরা ভেবে দেখো তো যে বাড়ি থেকে কি সত্যি জলদূষণ ঘটে কি ঘটে না? আমরা দৈনন্দিন জীবনে কি করি? রান্না করি। তো রান্না করার জন্য কি করা হয়? জলের তো প্রয়োজন পড়ে। ঠিক আছে, এবার ধরো যে সমস্ত সবজিগুলো ধরো খারাপ হয়ে যায়, বা আমাদের ঘরের মধ্যে কি থাকে, দৈনন্দিন রান্নাবান্না করার জন্য বিভিন্ন জিনিস থাকে, সেগুলো আমরা কি করি? সে আবর্জনা বা বজ্র পদার্থগুলো ফেলে দিই। ঠিক আছে, যেমন ধরো যে খাবারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তারপরে দূষিত বস্তু থাকে। আবার ধরো গিয়ে শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট সব কিছুই দরকার পড়ে, ফিনাইল, এই সমস্ত জিনিস আমরা কি করি? নালার মাধ্যমে ভূগর্ভের জলে নদীতে জলাশয়ে পড়ে যায়, তারপরে সেই জলটার দূষণ ঘটে। এছাড়া যেমন ধরো যে পশুশালা থাকে, বড় বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, এই সমস্ত জায়গা থেকে কি হয়? বজ্রগুলো জলকে দূষিত করে। ঠিক আছে, কৃষিক্ষেত্রে জলদূষণ কিভাবে হচ্ছে দেখো। চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ের, নদীতে মিশে জল দূষিত করে। এই সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, শিশুদের মাথায় রক্ত চলাচলের অসুবিধা ঘটে। তো আমরা যখন জমিতে চাষবাস করি, তো সেই চাষের ক্ষেত্রে কী কী জিনিস ব্যবহার করি? বিভিন্ন ধরনের ধরো যে রাসায়নিক সার, তারপরে কীটনাশক, আগাছানাশক, এই সমস্ত জিনিস ব্যবহার করি। ঠিক আছে, এবার ধরো যখন বৃষ্টি হয়, সেই বিষাক্ত জিনিসগুলো কি করে? ভূগর্ভের জলে, জলাশয়ে বা নদীতে গিয়ে মিশে, তখন সেই জলটা কি হয়? দূষিত হয়। আর সারের মধ্যে কি থাকে? নাইট্রেট থাকে। এই কারণে ক্যান্সারও হতে পারে এবং শিশুদের মাথায় রক্ত চলাচলের অসুবিধাও ঘটতে পারে। নেক্সট দেখো 4 নম্বর কি বলছে? তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র এবং বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলি ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে গিয়ে জলদূষণ ঘটায়। তো তেজস্ক্রিয় পদার্থ থেকে জলদূষণ কিভাবে হচ্ছে? পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র, বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ যখন আমরা কি করি? ব্যবহারের ফলে সমুদ্রে বা নদীতে ফেলা হয়। তো সেই পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ থেকে জল মিশে জলদূষণ ঘটে। ঠিক আছে, এবার দেখো 5এরটা কি বলছে। 5 নম্বর, খনিজ তেল থেকে জলদূষণ। দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি তেল সমুদ্রে মিশে গিয়ে জলদূষণ ঘটে। ঠিক আছে, তাপীয় দূষণ। তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উষ্ণ দূষিত বজ্র জল সরাসরি জলাশয়ে বা নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণকে কমিয়ে দেয় আর জলদূষণ ঘটায়। বায়ু দূষণের কারণে জলদূষণ। কারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক করে তোলে। তো বায়ু দূষণের ফলে কিভাবে জলদূষণ হচ্ছে? ওই যে কারখানা এবং যানবাহন থেকে যে ধোঁয়া বেরোয়, সেটা বাতাসের মধ্যে মিশে যায়। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই সমস্ত জিনিসগুলো জমা হয়। এবার
বৃষ্টির জলের সঙ্গে যখন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এবং বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক করে তোলে। আর্সেনিক দূষণ, এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে নলকূপের মাধ্যমে পানীয় জলের সাথে মিশে যায়। জলে ফ্লুরিন যৌগ, ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল কি হয়? দূষিত হয়। দেখো এখানে কি বলছে, কোন ঘটনাগুলোর প্রভাবে কোন ধরনের জলদূষণ ঘটলে ঠিক বুঝতে পারবে। 1 নম্বর কি বলছে দেখো, 1932 সালে জাপানের মিনামাটা উপসাগরের উপকূলে একটা রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল বজ্রকে সমুদ্রে ফেলা হয়। এই মারাত্মক পারদ দূষণ প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা যায়। কত সালে জাপানের মিনামাটা উপসাগর থেকে একটা রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল বজ্র সমুদ্রে ফেলা হয়েছে? 1932 সালে। দেখো কি বলছে, উপসাগরীয় যুদ্ধের সময় কুয়োতে প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়। প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগরের জলে মিশে অসংখ্য সামুদ্রিক প্রাণী মারা যায়। এখানে ধরো যে 3 আর 4 তোমরা পড়ে নিও, আমি আর পড়ছি না। দেখো ইউট্রোফিকেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে অনেকবার আসে। ইউট্রোফিকেশন কাকে বলে, বা ধরো যে দিয়ে দিল ইউট্রোফিকেশনের টিকা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য আমি এটা পড়াচ্ছি। দেখো কী বলছে, সাবান ডিটারজেন্টের ফসফেট বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগোছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণী মারা যায়। একে ইউট্রোফিকেশন বলে। মানে কি, যেমন ধরো সাবান, ডিটারজেন্ট, ফসফেট, এই সমস্ত জিনিস কি করে, জলাশয়ের জলে গিয়ে মিশে যায়, ঠিক আছে? এবার জলাশয়ের জলে মিশার ফলে প্রচুর পরিমাণে শৈবাল, আগোছা, কচুরিপানার পরিমাণ বেড়ে যায়। এর ফলে জলে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। এবার জলে যদি অক্সিজেনের পরিমাণ কমে তো কি হবে, জলের মধ্যে কি থাকছে, মাছ থাকছে, জলজ প্রাণী থাকছে, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, মারা যাচ্ছে। তাই তাকে ইউট্রোফিকেশন বলে। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তো পরীক্ষায় কোশ্চেন অবশ্যই আসবে। এই 5 নম্বর যে পয়েন্টের মধ্যে যতটা লেখা আছে এতটুকু তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নিও। আর পারলে আমি যেরকম করে তোমাদেরকে কোশ্চেন বলে দিচ্ছি, খাতায় নোট করে কোশ্চেনগুলো লিখে নিও, তাহলে তোমাদের এক্সামের সময় পড়তে খুব সুবিধা হবে। কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মাটির নিচে জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। এর ফলে হাতের চেটো এবং পায়ের তলায় যে কালো কালো ক্ষত তৈরি হয় তাকে ব্ল্যাকফুট ডিজিজ বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি তোমাদের এখানে, যে তোমাদের কোশ্চেন থাকবে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত তৈরি হয় সেটা কোন রোগ? ব্ল্যাকফুট ব্যাধি। এছাড়া চর্মরোগ, রক্তল্পতা, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সারও হতে পারে। ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস, দাঁত ও হাড়ের সমস্যা, পারদ দূষণে মিনামাটা, ক্যাডমিয়াম দূষণে এটাই অসুখ হয়, ঠিক আছে? এখানে তোমাদের কোশ্চেন হতে পারে হাতের চেটো পায়ের তলায় যে কালো কালো ক্ষত তৈরি হয় এটা কোন রোগ? সেটা হচ্ছে ব্ল্যাকফুট ব্যাধি। আরেকটা কোশ্চেন হতে পারে ফ্লুরাইড দূষণ থেকে কি হয়? ফ্লুরোসিস হয়। পারদ দূষণের ফলে মিনামাটা, আর ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়? এটাই রোগ হয়। খুব সুন্দর করে মুখস্থ করে নিও, তোমাদের বারবার করে বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এগুলো তোমরা রিডিং পড়ে নিও, ঠিক আছে? আমি আর পড়ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো তোমরা পড়ে নিও, একবার করে রিডিং পড়ে নিও, হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, জলদূষণ প্রতিরোধ। জলদূষণ কিভাবে প্রতিরোধ করতে হবে, ঠিক আছে? মানে জলদূষণ প্রতিরোধ মানে কি, এই যে জলটা যে দূষণ হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম, জল কিভাবে দূষিত হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে জল তো দূষণ হচ্ছে, কিন্তু সেটাকে তো প্রতিরোধ করতে হবে, তাই না? প্রতিরোধ করা মানে কি, আটকানো, মানে জলটা দূষণ যাতে না হয় সেটার ব্যবস্থা করা, আটকানোর জন্য। সেটা এখানে বলছে প্রতিরোধ করা। কি বলছে, জলদূষণ আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত ব্যবহার কমানো এবং বেশি পরিমাণে পণ্য ব্যবহার করলে তবে সারা পৃথিবীব্যাপী তীব্র জল সংকট মেটানো যেতে পারে। কি বলছে দেখো, এখানে পয়েন্ট আছে অনেকগুলো, আমি একবার তোমাদের বলে দিচ্ছি। জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না, ঠিক আছে? গরু মোষ স্নান করানো, কাপড় কাচা বন্ধ করতে হবে। মানে জলদূষণ প্রতিরোধ করার জন্য এই যে আমরা কি করি, জলাশয়ে, নদীতে, সমুদ্রে অনেক সময় কি করি, আবর্জনা ফেলি, বজ্র পদার্থ ফেলি, তো সেই সমস্ত জিনিসগুলো ফেলা যাবে না। তারপরে গরু মোষকে স্নান করানো যাবে না, কাপড় কাচা যাবে না, তাহলে কি হবে, জল দূষণ প্রতিরোধ করা যাবে, মানে জল দূষণটা হবে না। নেক্সট, চাষের ক্ষেতে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। কেন, এই যে চাষের ক্ষেত্রে যদি ধরো অতিরিক্ত যদি সার ব্যবহার করা হয় বা কীটনাশক ব্যবহার করা হয়, তো সেগুলো যদি জলাশয়ের জলে গিয়ে মেশে, সেক্ষেত্রে জলটা দূষিত হবে। তাই জন্য জল দূষণ প্রতিরোধ করার জন্য সার কীটনাশকের ব্যবহারটা বন্ধ করতে হবে। শহর এবং কলকারখানার দূষিত বজ্র জল শোধন করে তবে নদী বা সমুদ্রে ফেলা উচিত। ব্যবহার করা জল পরিশোধন করে পুনঃ ব্যবহার করতে হবে। ইসরায়েলের ব্যবহৃত জলে 30% সেচের কাজে পুনঃ ব্যবহার করতে হবে। তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বজ্র গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল, রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ দূর করা। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণ বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আমি ডিসকাস করব মাটি দূষণ সম্পর্কে, ঠিক আছে?